আসসালামু আলাইকুম। টঙ্গী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস পাঠ পরিক্রমায় তোমাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক দিলরুবা আখন্দ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আজকে আমাদের ক্লাসটা অনার্স মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থীদের জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আজকে আমার এটাই প্রথম ক্লাস। আমরা আজকে আলোচনা করব দক্ষিণ এশিয়ার ইতিহাস। দক্ষিণ এশিয়ার ইতিহাসে বাংলাদেশের নবাব আব্দুল লতিফকে নিয়ে আমাদের আজকের আলোচনা আবর্তিত হবে। আমাদের আজকের আলোচনা এক নজরে নবাব আব্দুল লতিফের পরিচিতি, মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা ও ওনার রাজনৈতিক চিন্তা, ইংরেজি শিক্ষার প্রবক্তা ও শিক্ষা বিস্তার, মহসিন ফান্ডের ব্যবহার, নবাব আব্দুল লতিফের বিভিন্ন চিন্তাধারা এবং তার অবদান মূল্যায়ন। 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ে ভারতীয় মুসলমানদের এক মহা বিপর্যয় হিসেবে চিহ্নিত হয়ে আছে। মুসলমানদের হাত থেকে ক্ষমতা ইংরেজদের হাতে চলে গেলে সূচনা হয় ভারতীয় মুসলিম জাতির রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত, ধর্মীয় ও সাংস্কৃতিক অধঃপতন। 19 শতকের প্রথম ভাগে বাংলা কিছু সংখ্যক অভিজাত মুসলিম পরিবার ইংরেজি শিক্ষার প্রতি আকৃষ্ট হয়। এসব পরিবারের সন্তানেরা পতনোন্মুখ মুসলিম সমাজের পুনরুজ্জীবনের কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তবে এরা ওহাবি ফরায়েজি আন্দোলনের মতো পথকে শ্রেয় বলে মনে করেনি। তারা মনে করেছিলেন যে সংগ্রামের পথে মুসলিম সমাজের পুনরুজ্জীবন সম্ভব নয়, সেটা সম্ভব ইংরেজি শিক্ষা গ্রহণ ও ইংরেজ রাজশক্তির সাথে সহযোগিতার মাধ্যমে। নবাব আব্দুল লতিফের পরিচিতি। তিনি 1828 সালে ফরিদপুর জেলার অন্তর্গত রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা মাদ্রাসায় উচ্চশিক্ষা লাভ করেন। এরপর আব্দুল লতিফ ঢাকা স্কুল ও কলকাতা মাদ্রাসায় শিক্ষকতা করেন। তিনি 1841 সালে সরকারি চাকরিতে যোগদান করেন। বিভিন্ন সময়ে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, মাদ্রাসা ও কলেজের ইন্সপেক্টর, আয়কর কমিশনার ও কলকাতার পৌরসভার শান্তিপাল বা জাস্টিস অফ পিস হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1862 সালে বাংলার নবপ্রতিষ্ঠিত ব্যবস্থাপক পরিষদের সদস্য মনোনীত হন। 1884 সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। 1880 সালে তিনি নবাব উপাধি লাভ করেন। চাকরি জীবনে অসাধারণ কৃতিত্ব সাফল্যের স্বীকৃতি স্বরূপ তিনি খান বাহাদুর উপাধিতে ভূষিত হয়েছিলেন। নবাব আব্দুল লতিফের শিক্ষা চিন্তা এবং মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা। 1863 সালে 2 এপ্রিল কলকাতা মোহামেডান লিটারেরি সোসাইটি স্থাপন করেন তিনি। মুসলমানদের শিক্ষা ব্যবস্থার জন্য ব্যবস্থা করা এবং তাদেরকে পরিবর্তিত অবস্থা সম্বন্ধে সচেতন করা এই সমিতির উদ্দেশ্য ছিল। সমিতির বিবিধ কর্মসূচি গ্রহণ করে: 1. ইংরেজি শিক্ষার প্রতি মুসলমানদের বিদ্বেষ দূর করা, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ সৃষ্টি করা এবং তাদের শিক্ষার প্রয়োজনের প্রতি ইংরেজ সরকারের দৃষ্টি আকর্ষণ করা। 2. ইংরেজ শাসনের প্রতি মুসলমানদের অনুগত করা এবং মুসলমানদের প্রতি ইংরেজ শাসকদের সন্দেহ অবিশ্বাস দূর করা। কলকাতার মোহামেডান লিটারেরি সোসাইটি বক্তৃতা ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করে মুসলমানদের শিক্ষা উন্নতির পথ প্রশস্ত করেছে এবং তাদেরকে সমাজ সেবায় অনুপ্রাণিত করেছে। দিল্লির সৈয়দ আহমদ যার সময় 1817 থেকে 1898 বাংলার আব্দুল লতিফের দৃষ্টান্ত অনুসরণ করেন। 1863 সালে অক্টোবরে মোহামেডান লিটারেরি সোসাইটির ষষ্ঠ মাসিক সভায় সৈয়দ আহমদ খান স্বদেশ প্রেম ও ভারতীয় মুসলমানদের জ্ঞানের উন্নতির আবশ্যকতা সম্পর্কে ফার্সি ভাষায় বক্তৃতা করেন। নবাব আব্দুল লতিফের রাজনৈতিক চিন্তা। আব্দুল লতিফের রাজনৈতিক ভাবধারা তেমন উল্লেখযোগ্য কোনো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় না। তবে প্রতিরোধ বা সংগ্রামের পথ বর্জন করে তিনি আপোষ ও সহযোগিতার পথে লক্ষ্য অর্জনে বিশ্বাসী ছিলেন। তার মধ্যে সমাজ সচেতনার অভাব ছিল না। মুসলিম সম্প্রদায়ের অভাব অভিযোগ সম্পর্কে তিনি অত্যন্ত সচেতন ছিলেন। মুসলিম সম্প্রদায়ের প্রতি ইংরেজ সরকারের বিরূপ মনোভাব লক্ষ্য করে তিনি ব্যথিত হন। তিনি উপলব্ধি করেন যে মুসলমান সম্প্রদায়ের উপর যতদিন ইংরেজদের আক্রোশ অব্যাহত থাকবে ততদিন মুসলিম সমাজ
বিপন্ন দশা থেকে মুক্তি পাবে না। কাজেই মুসলমানদের প্রতি ইংরেজ সরকারের সুদৃষ্টির জন্য সক্রিয় হয়ে ওঠেন তিনি। প্রথম পদক্ষেপ হিসেবে তিনি ওয়াহাবি ও ফারাইজি নেতাদের উক্তির প্রতিবাদ করে বলেন যে ইংরেজ শাসিত ভারতকে দারুল হার্ব বলা অযৌক্তিক। তিনি স্বীয় যুক্তিকে জোরদার করার জন্য মৌলানা কেরামত আলী ও মক্কা মদিনার মুফতিদের ফতোয়া তুলে ধরেন। নবাব আব্দুল লতিফের অনুসৃত নীতি স্বাভাবিক কারণেই ইংরেজ সরকারের সমর্থন লাভ করেছিল। এর ফলে তিনি স্বীয় লক্ষ্য অর্জনের জন্য যেসব কর্মসূচি গ্রহণ করেন তার বিরুদ্ধে ইংরেজ সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। মোটামুটি ভাবে তার লক্ষ্য ছিল তিনটি: এক, মুসলিম সম্প্রদায়ের প্রতি ইংরেজ সরকারের বিদ্বেষ ভাব দূরীকরণ; দুই, মুসলিম সম্প্রদায়ের উন্নতি ও অগ্রগতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ; তিন, হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে ঐক্য স্থাপন। ইংরেজি শিক্ষার প্রবক্তা ও শিক্ষা বিস্তার। 19 শতকের শেষার্ধে বাংলার যে কয়জন বিদ্যা উৎসাহী ব্যক্তিত্ব মুসলিম সমাজে ইংরেজি শিক্ষা বিস্তার কল্পে অগ্রণী ভূমিকা পালন করেন, নবাব আব্দুল লতিফ তাদের মধ্যে অন্যতম। তিনি বলেন, আমার জীবনের মূল্যবান সময় দেশবাসীর ব্যয় করেছি, আমি দেশবাসীর জন্য, বিশেষত মুসলিম সমাজের জন্য শিক্ষা বিস্তারের কাজে ব্যয় করেছি। তিনি বিশ্বাস করতেন মুসলিম সম্প্রদায়ের মধ্যে যতই ইংরেজি শিক্ষার প্রসার ঘটবে ততই আর্থিক দিক থেকে তারা লাভবান হবে এবং সেই সঙ্গে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক ভাব বিনিময়ের পথ প্রশস্ততর হবে। শিক্ষা পদ্ধতি যাতে মুসলমানদের বৈষয়িক ও ধর্মীয় উভয়বিধ প্রয়োজন মেটাতে পারে সেজন্য নবাব আব্দুল লতিফ নানাভাবে চেষ্টা করেন। মাদ্রাসা শিক্ষার উন্নতি। মাদ্রাসায় ইংরেজি শিক্ষার মান খুবই নিম্নস্তরের ছিল। ইংরেজি বিভাগে মাত্র একজন শিক্ষক ছিল। কলকাতা মাদ্রাসায় বিষয় তদন্তের জন্য 1853 সালে বেথুন এফ হলিডের সভাপতিত্বে একটি তদন্ত কমিটি গঠিত হয়। আব্দুল লতিফ মাদ্রাসার উন্নতির ব্যাপারে তদন্ত কমিটি ও সরকারি কর্তৃপক্ষের নিকট দাবি জানান। ফলে 1854 সালে কলকাতা মাদ্রাসায় ইংরেজি ও ফার্সি বিভাগ খোলা হয় এবং উর্দু ও বাংলা শিক্ষার ব্যবস্থা হয়। হিন্দু কলেজ প্রেসিডেন্টি কলেজে রূপান্তর। আব্দুল লতিফ সরকারের নিকট মুসলমানদের জন্য উচ্চ ইংরেজি শিক্ষা ব্যবস্থার দাবি করেন। এর ফলে 1854 সালে হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয় এবং এই কলেজে সকল সম্প্রদায়ের শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে শিক্ষার সুযোগ দেওয়া হয়। মহসিন ফান্ডের টাকা মুসলমান ছাত্রদের জন্য ব্যয়ের ব্যবস্থা। মহসিন ফান্ডের টাকায় হুগলি কলেজ ও স্কুল স্থাপিত হয়, কিন্তু ছাত্রদেরকে বেতন দিতে হতো। এই জন্য গরিব মুসলমান ছাত্ররা সেখানে ভর্তি হতে পারত না। নবাব আব্দুল লতিফ এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করলে ছোট লাট জে.পি. গ্রান্টের নির্দেশে আব্দুল লতিফ হুগলি মাদ্রাসার শিক্ষার ব্যাপারে তদন্ত করেন এবং 1861 সালে তার রিপোর্টে হুগলি মাদ্রাসায় ইংরেজি ও ফার্সি বিভাগ খোলার এবং ছাত্রদের বৃত্তি ব্যবস্থা করার জন্য সুপারিশ করেন। 1871 সালে ব্রিটিশ সরকার কর্তৃক মুসলমানদের শিক্ষা সম্পর্কে এক প্রস্তাব পাশ করা হয়। নবাব আব্দুল লতিফ মুসলমানদের শিক্ষার প্রতি লর্ড মেয়র দৃষ্টি আকর্ষণ করলে 1871 সালে 7 আগস্ট ব্রিটিশ সরকার মুসলমানদের শিক্ষা সম্পর্কে এক প্রস্তাব পাশ করেন। এই প্রস্তাবে যে ব্যবস্থা গ্রহণ করা হয় তা হলো: 1, সব সরকারি স্কুল কলেজে মুসলমানদের প্রাচীন ও প্রাদেশিক ভাষার শিক্ষার ব্যবস্থা থাকবে। 2, মুসলিম সংখ্যাগরিষ্ঠ স্কুলে ইংরেজির জন্য উপযুক্ত মুসলিম শিক্ষক নিয়োগ করতে হবে। 3, মুসলমানদের স্কুল স্থাপনের প্রচেষ্টায় সরকারি সাহায্য দেওয়া হবে। 4, মুসলমানদের প্রাদেশিক ভাষার সাহিত্য সৃষ্টির কাজে উৎসাহ দেওয়া হবে। এরপর নবাব আব্দুল লতিফ ছোট লাট স্যার জর্জ ক্যাম্পবেলকে বোঝাতে সক্ষম হন যে মহসিন ফান্ডের টাকা দাতার ইচ্ছা অনুযায়ী মুসলমানদের শিক্ষায় ব্যয় হচ্ছে না। ফলে ক্যাম্পবেলের সুপারিশ ক্রমে 1873 সালে সরকার হুগলি কলেজের জন্য 50,000 টাকা বঙ্গদেশ সরকারকে বরাদ্দ করে এবং মহসিন ফান্ডের 55,000 টাকা এতদিন যা কলেজের জন্য ব্যয় হচ্ছিল তা বন্ধ করার আদেশ দান করে। এর ফলে 1873 সালে 29 জুলাই বঙ্গ সরকার এক প্রস্তাব পাশ করে মহসিন ফান্ডের টাকা মুসলমানদের শিক্ষার জন্য ব্যয় করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই টাকায় হুগলি ও কলকাতা মাদ্রাসার উন্নতি, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীতে মাদ্রাসা স্থাপন এবং মুসলমান ছাত্রদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হয়। তার জীবন চিন্তা। নবাব আব্দুল লতিফ আরবি ও ফার্সি ভাষায় সুপণ্ডিত ছিলেন, সেজন্য ইসলামী আইন কানুন সম্পর্কে জ্ঞান অর্জনের ব্যাপারে উভয় ভাষা তার জন্য সহায়ক হয়েছিল। এছাড়া তার জীবন চিন্তার মূল উৎস ছিল পবিত্র কোরআন ও হাদিস।
তার উদ্যোগে মুসলিম বিবাহ তালাকের স্বেচ্ছামূলক নিবন্ধীকরণ বিলটি আইনে পরিণত হয়েছিল। এছাড়া মুসলিম বিবাহ তালাকের রেজিস্টার্ড পদ সৃষ্টির মাধ্যমে তিনি কাজী অফিস পুনঃপ্রবর্তনের ব্যবস্থা করেন। তার মৌলিক অধিকার বিষয়ে আব্দুল লতিফের নিজস্ব দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। তিনি জীবন ও সম্পত্তির অধিকারকে মানুষের মৌলিক অধিকার বলে স্বীকার করতেন। তার মতে রাষ্ট্রের অন্যতম দায়িত্ব উভয় অধিকার সুরক্ষার যথাযথ ব্যবস্থা করা। রায়তদের অধিকার ও স্বার্থের কথা চিন্তা করে তিনি স্যার এডেনের সঙ্গে ইন্ডিগো কমিশন 1860 সালে গঠনের উদ্যোগ নিয়েছিলেন। বস্তুত রায়ত নির্যাতনের বিরুদ্ধে তিনি কার্যকর ভূমিকা পালন করেছিলেন বলেই দক্ষিণবঙ্গে নীলকরদের অত্যাচারের অবসান হয়েছিল। নবাব আব্দুল লতিফের অবদান মূল্যায়ন। নবাব আব্দুল লতিফের অবদান মূল্যায়ন প্রসঙ্গে প্রথমে উল্লেখ করা আবশ্যক যে মুসলিম সমাজের উজ্জীবন কল্পে তিনি যে ভাবে ইংরেজি শিক্ষা বিস্তারের আত্মনিয়োগ করেন তার জন্য তার অবদান অনস্বীকার্য। কেউ কেউ হয়তো বলবেন যে ইংরেজ রাজশক্তির অনুকম্পা লাভের জন্যই তিনি ইংরেজি শিক্ষার ব্যাপারে এত উৎসাহ প্রদর্শন করেছেন। গভীরভাবে চিন্তা করলে এই যুক্তির অসারতা সহজেই ধরা পড়ে। মনে রাখা আবশ্যক যে তৎকালে মুসলিম সমাজ ছিল দুর্দশাগ্রস্ত। এরূপ শোচনীয় পরিস্থিতি মুসলিম সমাজকে দুর্দশার কবল থেকে উদ্ধার করার জন্য এগিয়ে আসেন আব্দুল লতিফ। তিনি প্রথম পদক্ষেপ হিসাবে মুসলিম সম্প্রদায়কে ইংরেজি শিক্ষার জন্য উৎসাহিত করেন। তার অক্লান্ত প্রচেষ্টার ফলে ইংরেজি শিক্ষার প্রসার ঘটেছিল বলেই উদার গণতন্ত্র, সংসদীয় ব্যবস্থা, স্থানীয় স্বায়ত্ত শাসন ইত্যাদি পাশ্চাত্য মতাদর্শ শাসন ব্যবস্থার সঙ্গে শিক্ষিত মুসলিম শ্রেণীর পরিচয় ঘটে। নবাব আব্দুল লতিফের আরেকটি বৈশিষ্ট্য এই যে তিনি ভারতের মুসলিম রাজনৈতিক বিপ্লবী ধারার গতিরোধ করে সহযোগিতাবাদী রাজনৈতিক সূচনা করেন। এর ফলে মুসলিম সম্প্রদায়ের উপর ইংরেজ রাজশক্তির আক্রোশ হয়তো কিছুটা প্রশমিত হয়েছিল। বস্তুত তার একাগ্র প্রয়াসের ফলে বাংলার মুসলমানদের পুনরুজ্জীবন ঘটেছিল। তিনি শুরু করেন মুসলিম বাংলার আধুনিকায়ন প্রক্রিয়া এবং তারই প্রয়াসের ফলে বাংলার মুসলিম সমাজে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আব্দুল লতিফ সম্পর্কে অনেক কিছুই জানলা। আশা করি তোমরা উপকৃত হবে। আজকে এই পর্যন্তই। আগামীতে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।